বাংলাদেশের রাজনীতিতে কয়েকজন ব্যক্তি, বলা হচ্ছে 14 জন ব্যক্তি কিছু অঘটন ঘটাতে যাচ্ছে। কারা সেই 14 জন, কি অঘটন ঘটাতে যাচ্ছে, আমরা একটু বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখার চেষ্টা করব এবং এই 14 জন ব্যক্তির ডিটেলসের জন্য অপেক্ষাও করব। কিছু ক্লু আমি দিতে পারবো দর্শক। মানে এরকম যে বাংলাদেশে সঠিক সময় বা যথাসময় নির্বাচন হতে দিবে না এবং সংস্কারটা আকাঙ্ক্ষিত মানের হতে দিবে না। বিএনপি কিংবা জামাত বা গণভিত্তি আছে এরকম রাজনৈতিক দলগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাক, এটা তারা হতে দেবে না। মানে বাংলাদেশকে অস্বাভাবিক পথে রেখে সামথিং লাইক দ্যাট 111 তারা ক্ষমতা এক্সারসাইজ করতে চায়, তারা ক্ষমতা নিবে, তারা সংস্কার করবে, তারা বিপ্লবী সরকার গঠন করবে, এই সেই, তারপর কিংস পার্টি করবে। মানে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি সব উল্টে পাল্টে দিবে, এরকম কিছু স্বপ্ন অনেকে দেখছে। এটা দেখাটা অস্বাভাবিক নয়, কারণ যে প্রক্রিয়ায় হাসিনার পতন ঘটেছে একটা বিপ্লবের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যেটা ট্রান্সেন্ডেন্টাল অনেকটা। অতএব এই পরিস্থিতিতে নানান জন নানান স্বপ্ন দেখতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে আমাদের অবস্থান কি হওয়া উচিত? আমরা অসম্ভবকে সম্ভব করতে গিয়ে আবার বিপদে পড়ে কিনা, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয় কিনা, এটাও দেখতে হবে। যে বাংলাদেশটা জিম্বাবুই বা এরকম কোনো একটা দেশের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় কিনা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য অতি বিপ্লবী হওয়াটা কিন্তু ঠিক না। বিপ্লবী হতে হবে স্ট্যান্ডার্ড মেনটেন করে, বাস্তবতা মাথায় রেখে। অতি ইসলামপন্থী হওয়ার ঠিক না। তো এই জায়গাটায় আমাদের একটা মধ্যমপন্থী স্ট্যান্স নিতে হবে। এই জন্য অস্বাভাবিক যে কোনো কিছুর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে দর্শক। হ্যাঁ, যেমন ডক্টর ইউনূস জনগণের ম্যান্ডেট নিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। পপুলার ম্যান্ডেট আছে, নট ইলেকটোরাল ম্যান্ডেট, পপুলার ম্যান্ডেট আছে। এরপরে কারা ক্ষমতা আসবে, নির্বাচন হবে, সংস্কারের পর নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে। সেক্ষেত্রে ছাত্ররা দল গঠন করতে পারে, দল গঠন করে জনগণের সমর্থন নিয়ে তারা স্বাভাবিক প্রক্রিয়া তারাও ক্ষমতা আসতে পারে, বিএনপি আসতে পারে, জামাত ইসলামী আসতে পারে, যদি জনগণ তাদেরকে ভোট দেয়। কিন্তু কৃত্রিমভাবে বিএনপি জামাতকে মাইনাস করে কোনো একটা মেকানিজমের মধ্য দিয়ে কোন একটা কথিত দল গঠন করে তাদেরকে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে ক্ষমতা আনবে, এটা নিঃসন্দেহে দেশ ধ্বংস করবে। এটা হতে দেওয়া যায় না। এরকম তৎপরতা কেউ কেউ চালাচ্ছে দর্শক। সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। বাংলাদেশের অনেক জিনিস এরা ডিসক্লোজ করেছেন, তাসনিম খলিল, জুলকারনাইন সায়ের, এরা যেগুলো তারা না করলে হয়তো আমরা জানতামই না। যেমন এই অল দি প্রাইম মিনিস্টার ম্যান, আজিজের যে ভয়ঙ্কর অপকর্ম দুর্নীতি, এই সাহেবদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাদের টিমের মাধ্যমে। আয়নাঘর রেভলিউশনের ক্ষেত্রেও তাদের অসামান্য অবদান ছিল। এমনকি জুলাই গণবিপ্লবে বা গণ অভ্যুত্থানে তাদের অনেক অবদান ছিল। হাসিনার পতনের নেপথ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাদিক কায়েমরা যে কিভাবে ভূমিকা পালন করেছে শিবিরের ছেলেরা, এটাও কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা সত্য বলেন। জুলকারনাইন সায়ের একটা ফেসবুক পোস্ট এই রহস্য জন্ম দিয়েছে, আমি একটু ইন্টারপ্রেট করব সংক্ষেপে। তিনি বলছেন 14 জনের মূল নেতৃত্ব, মানে 14 জনের সাথে 1400 জন থাকতে পারে, কিন্তু 14 জন ব্যক্তি বেসিক্যালি একটি চক্র। বাংলাদেশে বিএনপি, জামাত, বাম, ডান, আওয়ামী লীগ সহ কোনো মূলধারার রাজনৈতিক দল যেন কিছুতেই সহসা নির্বাচনের মাধ্যমে দেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে অত্যন্ত দুর্বিসন্ধিমূলকভাবে পরিকল্পনায় লিপ্ত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই চক্র বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণের স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন বাস্তবায়নের পথে মূল বাধা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এরা কারা? এখন ওয়াকারুজ্জামানের বিষয়ে জুলকারনাইন সায়েরের অবস্থান নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, তবে এদের মধ্যে একজন আছেন বলে আমি মনে করি, জেনারেল ইকবাল করিম, সাবেক এক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া, এবং তার সাথে আরো 5 জন জেনারেল যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ছিলেন, তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তাদের মধ্যে ফরহাদ মাজারও আছেন বলে অনেকে ধারণা করছে। জাস্ট ধারণা এটা। এই একই গোষ্ঠী প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামীকেও বেকায়দায় ফেলতে অতি তৎপর। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার যেন সহসা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে না পারে, সেই লক্ষ্যে এরা অগ্রসর হচ্ছে।
জামাতকে বাজেভাবে উপস্থাপন করতে এবং বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে দাড়ি টুপি পরলেই যে কেউ জামাত সংশ্লিষ্ট আপনাদের এই ধারণা বাদ দেয়া সে কারণেই বেশ জরুরি। বিএনপি অভ্যন্তরীণ কিছু সমস্যার সুযোগ একে শতভাগ ব্যবহার করছে। অবশ্যই এই 14 জন সফল হলে বিএনপি এর জন্য দায়ী থাকবে, কারণ বিএনপি স্পেস তৈরি করে দিচ্ছে। মানে বিএনপি যা করছে, এই দল ক্ষমতা আসলে জনগণ অতিষ্ঠ হবে, এটা স্বাভাবিক। এই জন্য যেহেতু সবচেয়ে বড় দল বিএনপি, বিএনপির বিরুদ্ধে একটা হাইপ তোলা, বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করাটা সহজ। এই জন্য বিএনপি দায়ী থাকবে অঘটন ঘটলে। আর দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিনিয়ত এরা বিশেষ একটা গোষ্ঠীকে মাঠে নামিয়ে অহেতুক মব সৃষ্টি করছে। যথাসময়ে আপনারা এদের নাম বিস্তারিত এবং মূল তথ্য জেনে যাবেন। এরা সাবেক সেনা অফিসার ইকবাল করিম ভুঁইয়ার নেতৃত্বে এবং ফরহাদ মাজার সংশ্লিষ্ট থাকতে পারে। এবং তাদের আর একটা ম্যানিফেস্টেশন বলি, প্রথম আলো, ডেইলি স্টার, গম। তারা চায় না স্বাভাবিকভাবে বিএনপি কিংবা জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হলে জনগণের ভোটে এরা অঘটন ঘটিয়ে জরুরি অবস্থার সমর্থন আমরা করব বিভিন্ন যুক্তি দিয়ে, কিন্তু কোনো অঘটন ঘটাতে নয়। স্বাভাবিকভাবে প্রয়োজনে জরুরি অবস্থা আমরা অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু এই অঘটন ঘটাতে নয়। এখন এই প্রথম আলো, ডেইলি স্টার, মানে এরাই জামাত ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হলেই এই অঘটন ঘটাবে। এই জেনারেলদের এরা ব্যবহার করতে পারে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমরা এই জন্য দ্রুত নির্বাচন চাইবো তাও না, আমরা সংস্কার চাইবো। ডক্টর ইউনূসের উপরেই আমাদের আস্থা থাকবে। ডক্টর ইউনূস বাদে অন্য কারো কাছে ক্ষমতা দেয়া বা অন্য কেউ এসে এই করবে সেই করবে, এগুলো আমরা হতে দেব না। উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকাটাই, ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার কার্যক্রম করাটাই সমাধান।